তোমরা বলো একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। এনিওয়ান প্লিজ। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওই স্লাইডটা কি দেখা যাচ্ছিল? এনিওয়ান একটা হাত তুলে। দুয়ারবাসিনী গার্লস, মাইক্রোফোন অন করে। শ্রীরামপুর গার্লস একটু যদি ভিডিওটা অন করে। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। এনিওয়ান প্লিজ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছিল? ঘাড় নেড়ে বা হাত নেড়ে একটুখানি বলো যদি মাইক্রোফোন কাজ না করে। হ্যাঁ, দেখা যাচ্ছিল, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি স্টার্ট করছি। আগের দিনকে আমরা সেন্ট্রিফিউগেশন নিয়ে আলোচনা করেছিলাম, কি করে ব্লাডের কম্পোনেন্টগুলো বা রক্তের উপাদানগুলোকে আলাদা আলাদা করে পৃথক করা যায়, কিভাবে ডাক্তাররা বা যারা প্যাথোলজিস্ট থাকেন তারা কি করে করেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে রক্ত কণিকাগুলো, এই রক্ত কণিকাগুলোকে তৈরি করা, শরীর একটা নির্দিষ্ট সময় অন্তর এই রক্ত কণিকাগুলোকে তৈরি করে। তো সেই রক্তকণিকাগুলো তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি আর জিজ্ঞেস করছি না, এখানে লেখাই আছে যে লাইফ স্প্যান। লাইফ স্প্যান কথাটার মানে হচ্ছে কি আয়ু। মানে একটা কোষ বা একটা রক্তকণিকা একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বাঁচে এবং তারপরে সেটা মারা যায় বা সেটা ডেথ হয়। তো তার মানে প্রত্যেকটা রক্তকণিকারই যদি একটা নির্দিষ্ট আয়ু থাকে, তাহলে সেই শূন্যস্থানটা, সেই রক্তকণিকার সংখ্যা যাতে আমাদের শরীরে ঠিক পরিমাণে থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে শরীরকে নতুন রক্তকণিকা তৈরি করতে হয়। সেই কারণে তার আগে তাহলে আমাদের বুঝে নিতে হবে বা দেখে নিতে হবে যে আমাদের এই প্রত্যেকটা রক্তকণিকার আয়ু কতদিন। একটু প্রত্যেকটা স্কুলকে রিকোয়েস্ট করবো যদি মাইক্রোফোনটা অন করে তোমরা একটু পার্টিসিপেট করো। এনিওয়ান, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? মানে লোহিত রক্তকণিকা তৈরি হয়ে আমাদের রক্তে প্রবেশ করে এবং রক্তে প্রবেশ করার পরে ও ঘুরতেই থাকছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মানে সারা শরীরের রক্তবাহের মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে। এই যে পুরো পদ্ধতিটা করছে, প্রক্রিয়াটা, এটা করতে করতে একটা সময় সেই লোহিত রক্তকণিকাটা আর সেটা করতে পারে না, সেটার মৃত্যু হয়। সেটা কতদিন? লোহিত রক্তকণিকার আয়ু বা লাইফ স্প্যান কতদিনের হয়? এনিওয়ান? কেউ মাইক্রোফোন অন করে। দুটো স্কুলের তো ভিডিও অন নেই। আর ওকে, আমি বলে দিচ্ছি। লোহিত রক্তকণিকার আয়ু, আরবিসি, যেটা হচ্ছে গিয়ে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল বলা হয়, রেড ব্লাড সেল আরবিসি, যেটার বাংলা হচ্ছে লোহিত রক্তকণিকা। রেড লোহিত, লাল, সেখান থেকে লোহিত, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে গিয়ে 100 থেকে 120 দিন মতো, গড়ে 120 দিন ধরা হয়। 120 দিন মানে প্রায় ধরে নাও 4 মাসের কাছাকাছি, প্রায় 4 মাস। 4 মাসের মতো একটা লোহিত রক্তকণিকা আমাদের রক্তবাহের মধ্যে বেঁচে থাকে, তারপরে সেটার মৃত্যু হয়। তার জন্য একটা স্প্লিন নামক আমাদের একটি গ্রন্থি আছে, অঙ্গ আছে। তো সেইখানে গিয়ে লোহিত রক্তকণিকার মৃত্যু হয়। কিছুটা হচ্ছে গিয়ে লিভারের মধ্যেও হয়, কিছুটা প্রসেস করে, কিছুটা লিভার মানে যকৃৎ, বেশিরভাগটা হচ্ছে গিয়ে স্প্লিন। স্প্লিনেতে হচ্ছে প্লীহা, প্লীহাতে হচ্ছে গিয়ে ধ্বংস হয়। আর শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকা আমাদের, তোমাদের আগের দিন কি আলোচনা করা হয়েছে রক্তের শ্রেণী বিভাগে, আমাদের যে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি আছে, সেটা হচ্ছে গিয়ে 5 রকমের ডাব্লিউবিসি আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে রয়েছে শ্বেত রক্তকণিকা। সেই ডাব্লিউবিসি গুলো বা শ্বেত রক্তকণিকা গুলো
কিছু ঘন্টা, কিছু দিন থেকে শুরু করে কিছু কিছু শ্বেত রক্তকণিকা আছে যেটা বছরের পর বছর পর্যন্ত আমাদের রক্তের মধ্যে বেঁচে থাকে। সেই রকম কিছু শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে, তোমরা আশা করছি পয়েন্টারটা দেখতে পাবে, সেটা হচ্ছে গিয়ে গ্র্যানিউলোসাইট, যেগুলো যেমন ইওসিনোফিল, নিউট্রোফিল আর বেসোফিল, এগুলো 6 থেকে 20 ঘন্টা রক্তে আর 2 থেকে 3 ঘন্টা যখন রক্ত থেকে বেরিয়ে কোষের কাছাকাছি গিয়ে অবস্থান করে, সেই সময়তে মানে মোটামুটি একদিনের মধ্যেই সেটা ধ্বংস হয়ে যায় ওর নির্দিষ্ট কাজটা করে ফেলার পরে। মোনোসাইটের আয়ু হচ্ছে, মোনোসাইট নামক শ্বেত রক্তকণিকাটার আয়ু হচ্ছে প্রায় 24 ঘন্টা হচ্ছে গিয়ে রক্তের মধ্যে। আর লিম্ফোসাইট নামক কোষ রক্ত শ্বেত রক্তকণিকাটার আয়ু, যদি সেটা লিম্ফোসাইট আবার দু প্রকারের, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। তো এই বি লিম্ফোসাইট গুলো, যেগুলো বি সেল হিসাবে লেখা রয়েছে, সেটা 2 থেকে 4 দিন। আর টি লিম্ফোসাইট, টি সেলগুলো 100 থেকে 200 দিন। আর কিছু লিম্ফোসাইট থাকে যেটাকে বলা হয় মেমোরি টি অ্যান্ড বি সেল। দেখো নিচে লেখা রয়েছে মেমোরি টি অ্যান্ড বি সেল, মেমোরি সেল। মেমোরি লিম্ফোসাইট যেগুলো, সেগুলো বেসিক্যালি, ধরো তোমরা প্রত্যেকেই ছোটবেলায় বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়েছো, বা এখনো হয়তো কারোর কারোর কয়েকটা ভ্যাকসিন বাকি থাকতে পারে। ভ্যাকসিন বলতে ধরো রিসেন্টলি কোভিডের আগে, কোভিডের পরবর্তীকালে আমরা কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের মতো ইঞ্জেকশন নিয়েছি। এছাড়া তোমরা হচ্ছে গিয়ে ধরো ছোটবেলায় বিসিজি, পোলিও, তাছাড়া হচ্ছে গিয়ে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি, যেটা পোলিওর জন্য, তারপরে বিসিজি, হেপাটাইটিস, এগুলোর বিভিন্ন ধরনের ইঞ্জেকশন হয়তো তোমরা নিয়েছো। হয়তো কেন, ডেফিনেটলি প্রত্যেকেই নিয়েছো। তাহলে এই যে টিকাকরণ, এই যে ইঞ্জেকশন গুলো নেওয়াতে কি কি হয় আমাদের শরীরের মধ্যে, অথবা আরেকটা আমি উদাহরণ হিসাবে বলছি, ধরো তোমরা হয়তো শুনেছো যে কারোর একজনের, এখন হচ্ছে বসন্তকাল চলছে, তো অনেক সময় এই সময় একটা খুব কমন একটা রোগ অনেক সময় হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে বসন্ত। বসন্ত বা ইংলিশে এটাকে বলা হচ্ছে পক্স। পক্স বা হাম, অনেক সময় হাম বলে, বসন্ত বলে, বা হচ্ছে গিয়ে তারপরে ইংলিশ হচ্ছে গিয়ে মেডিকেলি পক্স, সেটা চিকেন পক্স হতে পারে। তো এই পক্স অনেক সময় বলা হয় কি, যে একবার হয়ে গেলে আর জীবনে কখনো হবে না, বা আর হওয়ার কোনো চান্স নেই, প্রায় নেই। তার কারণটা কি, একবার হলো যখন, প্রথমে যখন কেউ ওই পক্সের ভাইরাসটা দ্বারা আক্রান্ত হয়, তখন তার শরীরে এমন কোনো ডাব্লিউবিসি থাকে না যে ওই পক্সের ভাইরাসটাকে চিনতে পারবে। তার ফলে কি হয়, পক্সের ভাইরাসটা নির্দিষ্ট একটা কোষের ওপরে বসে, নিজের বংশ বিস্তার করে, তারপরে এতটাই বেশি বংশ বিস্তার করে ফেলে যে তার পার্শ্ববর্তী সারা শরীরে ছড়িয়ে পড়ে, দিয়ে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তখন আমরা হয় জ্বর আসছে, কাঁপুনি দিচ্ছে, তারপরে গায়েতে চামড়ার ওপরে বিভিন্ন ধরনের আহ রিয়াকশন দেখা যেতে পারে, চামড়ার ওপরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, গুটি গুটি টাইপের বেরোয়। তো এই জিনিসগুলো যে হচ্ছে পক্সের সময়তে, কিন্তু এটার কিন্তু যখন এফেক্টেড হলো বা ইনফেক্ট করলো, যখনই ঢুকলো সঙ্গে সঙ্গে হলো না, তার মধ্যে কিন্তু সে নিজের বংশ বিস্তার করে যথেষ্ট পরিমাণে নিজের সংখ্যায় বাড়িয়ে নিয়েছে, এবং তারপরে আস্তে আস্তে সেটা কমতে থাকে। তো প্রথমবার যখন হয়, তখন আমাদের শরীরে সেই পরিমাণে অ্যান্টিবডি বা অ্যান্টিবডি তৈরি করতে পারে সেরকম শ্বেত রক্তকণিকাগুলো থাকে না। যখন একবার হয়ে যায়, তখন শরীর চিনে যায় যে এই ভাইরাসটাকে এরকম দেখতে, তো তার এগেনস্টে যে অ্যান্টিবডি, সেটা তৈরি করার মতো ক্ষমতা থাকে। তাই তার মানে কি, জীবনে সে কখনো পক্সের ভাইরাসের সংস্পর্শে আসেনি? আসে, তার নাক দিয়ে, মুখ দিয়ে বা বিভিন্ন ভাবে তার শরীরে সেটা হয়তো প্রবেশও করছে, কিন্তু যেহেতু অলরেডি একবার হয়ে গেছে, তো তার ফলে শরীরের মধ্যে অলরেডি অ্যান্টিবডি রয়েছে, সেই অ্যান্টিবডিটা তাকে চিনতে পারছে, এবং চিনে সঙ্গে সঙ্গে সেখানে হচ্ছে কি করে রিয়াক্ট করে সেগুলোকে মেরে দেয়। তো এই যে মেমোরি টি সেল এবং বি সেল, এদের কাজ হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি কি করে, এই অ্যান্টিবডি হচ্ছে গিয়ে এই ভাইরাসগুলোকে চিনতে সাহায্য করে। সেই কারণে অ্যান্টিবডি আমাদের শরীরে বছরের পর বছর থাকে, সেই ধরনের শ্বেত রক্তকণিকাগুলো। ওকে। আর আমরা যখন কোনো ভ্যাকসিন নিই, ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যটাও তাই। যদি আমাদের হেপাটাইটিসের ইঞ্জেকশন নেওয়া থাকে ছোটবেলায়,
তাহলে কি হবে, তার এগেনস্টে হেপাটাইটিসের করার জন্য, রোগটা তৈরি করার জন্য যে ভাইরাস, সে হচ্ছে গিয়ে কাজ করতে পারবে না। ওকে, আর লাস্ট বাকি রইল অনুচক্রিকা। এই অনুচক্রিকা আমাদের শরীরে, যেটাকে ইংলিশে লেখা আছে প্লেটলেট, প্লেটলেটের ইংলিশ বাংলায় হচ্ছে গিয়ে অনুচক্রিকা, যেটা প্রধান কাজ হচ্ছে গিয়ে রক্তকে জমাট বা অক্সিজেন ক্যারি করছে, তোমরা অনক্রমতা, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থেকে আমাদের শরীরকে রক্ষা করছে। আর প্লেটলেট বা অনুচক্রিকা, তার কাজ কি, সে হচ্ছে কি, অনুচক্রিকা কি করে, আমাদের রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কখন সেটার দরকার, যখন কোথাও আমাদের কেটে যাচ্ছে, কেটে গেল, ছড়ে গেল, তখন প্লেটলেটের কাজ। তাহলে এই প্লেটলেটের আয়ু কতদিন, 8 থেকে 9 দিন। আমাদের রক্তের মধ্যে প্লেটলেট 8 থেকে 9 দিন মতো বাঁচে। ওকে, তাহলে এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, যে আমাদের শরীরে যদি এই রক্তকণিকাগুলো তৈরি হয়, তাহলে কতটা করে তৈরি হয় রোজ? 100টা, 1000খানা, 2000খানা, 1 লাখ, কতগুলো তৈরি হয় এই সবকটা কোষ মিলিয়ে? এবং শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আনুমানিক কয়েক কোটি হচ্ছে গিয়ে নতুন রক্তকণিকা প্রতিদিন উৎপাদন হয়। এই সংখ্যাটাকে হচ্ছে গিয়ে মুখে বলতে গেলেও কম পড়বে। 10^11। তোমরা জানো 10 স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার মানে 100। 10-এর কিউব তোমরা জানো, 10-এর কিউব মানে কত? 1000, তাই তো? 10^4 মানে 10,000, 10^5 মানে 1 লাখ, 10^6 মানে 10 লাখ, 10^7 মানে হচ্ছে 1 কোটি, 10^8 10 কোটি, 10^8 হচ্ছে গিয়ে 10 কোটি। সেখানে 10^11 মানে 10-এর পেছনে কতগুলো শূন্য, আরো 10টা শূন্য, বা 10-এর পেছনে আরো 11টা শূন্য দিলে যে পরিমাণ সংখ্যা হয়, ততগুলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা মিলিয়ে নতুন নতুন রক্তকণিকা প্রতিদিন উৎপন্ন হচ্ছে আমাদের শরীরে। মানে ভাবতে পারছো কি বিশাল সেই সংখ্যাটা? প্রচুর সংখ্যায় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা আমাদের শরীরে তৈরি হয়। সেই কারণে যারা রক্ত দেয়, তোমরা হয়তো এখন আস্তে আস্তে বড় হচ্ছ, তো তোমরাও দেখবে তোমাদের পাড়ায় বা এলাকায় হচ্ছে কি, অনেক সময় গ্রামেতে, শহরে, বিভিন্ন জায়গায় হচ্ছে কি হয়, রক্তদান শিবির হয়। সেই রক্তদান শিবিরের উদ্দেশ্য কি, দরকারি সময় যারা অসুস্থ রয়েছে, যাদের রক্তের প্রয়োজন আছে, সেই রকম মানুষজন যাতে দরকারি সময় রক্তটা পেতে পারে। কারণ রক্ত তো আর আর্টিফিশিয়ালি ল্যাবের মধ্যে তৈরি হচ্ছে না, রক্তটা আমাদের শরীরে প্রচুর রয়েছে। আমরা এত কোটি কোটি মানুষ রয়েছি সারা পৃথিবীতে, তাহলে তারা যদি একটু একটু করে রক্ত দান করে রাখে, তাহলে আর সেই রক্তটাকেই চেক করে যার রক্তের গ্রুপ অনুযায়ী যার দরকার, তাকে সেটা দেওয়া যেতে পারে এবং সেই মানুষটা রক্ষা পায় সেই রোগটা থেকে এবং সুস্থ থাকতে পারে। তো এরকম একটা মানবিক দিক রয়েছে। তো সেই কারণে রক্তদান শিবিরে দেখবে রক্ত দিলে খুব বেশি কিছু, মানে কিছু দিনের মধ্যেই, তাহলে কি, সেই যতটা রক্ত দিল, 350 ml বা 300 ml মতো, মিলিলিটার মানে এই 1 গ্লাসের মতো প্রায়, স্টিলের গ্লাসের 1 গ্লাসের মতো ধরে নিতে পারো। তাহলে সেই পরিমাণ রক্তটা কি হলো, কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যায়। শুধুমাত্র আমরা যদি সঙ্গে সঙ্গে জলও খাই, সেই পরিমাণ রক্তটার যে পরিমাণটা কমে গিয়েছিল, সেটা কম্পেনসেট হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে পূরণ হয়ে যায়। আর তার মধ্যে যে রক্তকণিকাগুলো কমে গিয়েছিল, সেই জায়গায় শরীর সঙ্গে সঙ্গে খবর পেয়ে যায় যে রক্তকণিকা কমে গেছে, তখন আরো বেশি বেশি পরিমাণে এখন যতটা তৈরি করছে, ঠিক ততটাই রক্তকণিকা তৈরি করে রক্তের মধ্যে সরবরাহ করে দেয় কিছুদিনের মধ্যে। 1-2-3 দিনের মধ্যেই হচ্ছে গিয়ে তার শরীরে আবার যতগুলো লোহিত রক্তকণিকা ছিল, যতগুলো শ্বেত রক্তকণিকা, সবকিছু সমান জায়গায় মোটামুটি চলে আসে। তাহলে এবারে তোমরা বুঝতে পারছো, এই যে মানে রক্তদান বা এই যে ব্যাপারটা নিয়ে দেখবে অনেকের অনেক ভয় আছে, অনেক মিসকনসেপশন আছে, ভুল ধারণা রয়েছে যে এটা দিলে হয়তো শরীর খারাপ করে যাবে।
হ্যাঁ, যাদের কোনো ক্রনিক বা জটিল রোগ আছে তারা রক্ত দিতে পারে না। কারোর থাইরয়েড থাকলে তারা রক্ত দিতে পারে না। কারোর যদি ক্যান্সার থাকে সে রক্ত দান করতে পারে না। তো এই ধরনের বিভিন্ন ধরনের যারা হচ্ছে গিয়ে প্রেশারের ওষুধ খায়, হাই ব্লাড প্রেশার, তো এই ধরনের প্রেশারের রোগীরা হচ্ছে গিয়ে রক্ত দিতে পারে না, চট করে দান করতে পারে না। তো এই ধরনের ব্যাপার রয়েছে তাদের জন্য সেটা, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ তারা কিন্তু রক্তদান করতে পারে, নতুন নতুন রক্তকণিকা তার ফলে শরীরে তৈরি হয়, সেটা কিন্তু ভালো। ওকে, তাহলে প্রশ্নটা আসছে, পরবর্তী যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, এই যে রক্তকণিকাগুলোর কথা হলো, এই রক্তকণিকাগুলো কোথায় তৈরি হয় আমাদের শরীরে? এনিওয়ান? কোন একটি স্কুল একটু মাইক্রোফোন অন করে। কোন একটি স্কুল মাইক্রোফোন অন করে একটুখানি, কোথায় তৈরি হয়? বা কারোর কোনো কোশ্চেন আছে, কারোর কোনো জিজ্ঞাসা? তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা প্লিজ হচ্ছে গিয়ে জিজ্ঞেস করো, নাহলে এটা শুধু একতরফাই হয়ে যাচ্ছে। এনিওয়ান? আমাদের এই যে রক্তকণিকাগুলোর কথা হচ্ছে, সেগুলো কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়, অনুচক্রিকা কোথায় তৈরি হয়, এগুলো কোথায় তৈরি হয়? ওয়্যার মানে কোথায়? এনিওয়ান, এনি স্কুল? তোমরা কি কানেক্টেড রয়েছো? বুঝতেও পারছি না। ইয়েস, আমি মাসবেরিয়াকে দেখছি, শ্রীরামপুর গার্লস, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, দরবাসিনী গার্লস হাই স্কুল, কিন্তু কেউই কোনো কথা বলছে না, সবাই সাইলেন্ট মোডে রয়েছে। ফোন সাইলেন্টে থাকে জানি, ক্লাসের সময় মুখও সাইলেন্ট হয়ে যায়। প্রচন্ড ডিসিপ্লিন সবাই। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যাক, থ্যাংক ইউ। ওকে, তাহলে কোথায় তৈরি হয়, এই কোথায়টা তোমরা হয়তো বইতে পড়েছো, এগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শুধুমাত্র কুইজের মতো করে যদি নিজের নলেজ বাড়াতে চাও সেটার জন্য, যদি ধারণাটা তৈরি করতে চাও, বইতে তো তোমরা পড়ে মুখস্থ করে হচ্ছে গিয়ে বুঝেই যাবে যে হচ্ছে গিয়ে কোথায় কি হচ্ছে বা কতটা করডে রয়েছে। রাদার কনসেপ্ট যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে কোথায় তৈরি হয়, আমি একটুখানি পেছন দিকে যাব। পেছন দিকে বলতে জন্মের আগে, বাচ্চারা যখন জন্মায়নি, ঠিক আছে, মানে ভ্রূণ অবস্থাতে রয়েছে, মায়ের পেটে ভ্রূণ অবস্থাতে রয়েছে, তখন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা যেগুলো রয়েছে, তার মধ্যে তুমি দেখো, তোমরা দেখো, প্রথম 2 থেকে 9 সপ্তাহ বয়স যখন একটা বাচ্চা মোটামুটি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে জন্মায়, ঠিক আছে, মায়ের পেটে থাকে 37 থেকে 40 সপ্তাহ, নর্মালি প্রায় 40 সপ্তাহের কাছাকাছি। সি সেকশন বা সিজারিয়ান হলে সেখানে 37, বা প্রি ম্যাচিওর ডেলিভারি হলে তারও আগে 35 সপ্তাহে, 33 সপ্তাহে বাচ্চা জন্মাচ্ছে, বা কোনো কারণে, কোনো ইমার্জেন্সি কারণে সেটা হয়েছে। তো মোটামুটি 37 থেকে 40 সপ্তাহের মাঝে বা 40 সপ্তাহে ধরে নেওয়া হয় যে একটা নর্মাল, একটা হেলদি বেবি বা তার সবকিছু তৈরি হয়ে গেছে, মানে সে পূর্ণতা পেয়েছে। তো তার ফলে তারপরে সে ন্যাচারাল প্রসেসে হোক বা সিজারিয়ান অপারেশন করে, সিজারিয়ান সি সেকশন করে বার করা হয়। কত উইক? 37 to 40 উইকস। ওকে, সেই 37 to 40-তে যে একটা 2 কিলো, 2.5 কিলো বা 3 কিলোর যে বাচ্চা তৈরি হলো, যে জন্মালো, তাদের প্রথম 2 থেকে 9 সপ্তাহ প্রথমে হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা তৈরি হয়। কে তৈরি করে? ইয়ক স্যাক, যে থলিটার মধ্যে বাচ্চাটা থাকে, তাতে তো সেই থলিটা হচ্ছে গিয়ে তৈরি করে, কি তৈরি করে? লোহিত রক্তকণিকা। তারপরে আস্তে আস্তে 9 থেকে 24 সপ্তাহ, 9 থেকে 24 সপ্তাহ মানে 2 মাস হয়ে গেছে, 2 মাসের প্রেগনেন্সি, 2 সপ্তাহ থেকে 24 সপ্তাহ মানে
6 মাস, 2 মাস থেকে 6 মাস, এই সময়টাতে লোহিত রক্তকণিকা তার সাথে কিছু অনুচক্রিকা আর মায়েলোসাইট বলে বেশ কিছু শ্বেত রক্তকণিকার মতো কিছু কোষ তৈরি হয়, মায়েলয়েড কোষ। সেটাকে তৈরি করে, সেটা হচ্ছে কি যকৃৎ। কেন প্রথম থেকেই যকৃৎ করলো না? কারণ যকৃৎটা তখনও তৈরি হয়নি। যকৃৎ বাচ্চার শরীরে তৈরি হতে 2 মাস মতো সময় লাগে। ঠিক আছে, প্রথমেই যকৃৎ নিয়ে কেউ একটা ভ্রূণ বেড়ে উঠছে না, যকৃৎ তৈরি হলো, তারপরে তার শরীরে প্লীহা তৈরি হয়। সেই প্লীহারও কাজ হচ্ছে গিয়ে প্রায় সমান সংখ্যক, যেটাকে ইংলিশে স্প্লিন বলা হয়, সেটাও লোহিত রক্তকণিকা, প্লেটলেট এগুলো তৈরি করে। তারপরে আস্তে আস্তে সেই বাচ্চার ভ্রূণটার মধ্যে কি তৈরি হয়, তখনও মায়ের পেটে আস্তে আস্তে হাড় তৈরি হয়। হাড় যখন তৈরি হয়, হাতের হাড়, পায়ের হাড়, পিঠের স্পাইনাল কর্ড, এই প্রত্যেকটা যে বোন আছে, বোন বা হাড়, তার মধ্যে থাকে কি বোন ম্যারো বা অস্থি মজ্জা। যদি আমি ধরে নিচ্ছি যে হচ্ছে কি, যদি তোমরা নন ভেজিটেরিয়ান হয়ে থাকো, আমিষাশী হয়ে থাকো, এবং তোমরা যদি কখনো মাংস বা কখনো হচ্ছে গিয়ে সেটা চিকেন হোক, মাটন হোক, যাই হোক না কেন, সেগুলোর দেখবে হাড়ের ভেতরে একটা নরম অংশ থাকে, দ্যাট ইজ দ্য বোন ম্যারো পোর্শন। সেটা হচ্ছে গিয়ে অস্থি মজ্জা। তো অস্থি মজ্জার কাজ হচ্ছে গিয়ে 10 সপ্তাহ থেকে বার্থ, জন্ম পর্যন্ত লোহিত রক্তকণিকা, প্লেটলেট এগুলো কে তৈরি করে? হাড় তৈরি করে। সেই সেম জিনিসটাই নিচে ছবিতে দেখানো হয়েছে। সরি, হ্যাং করে গেছে খুব সম্ভবত, জাস্ট আ মিনিট। ওকে, এইখানে দেখো, প্রথমে হচ্ছে কি, এটা হচ্ছে 9 মাসের, 9 থেকে 10 মাসের হচ্ছে কি একটা পিরিয়ড রয়েছে, যে সময়টা দেখো ভায়োলেট রঙের যে লাইনটা রয়েছে, লিভার লেখা রয়েছে, প্রথমে এটাতে ইয়কস্যাক, দেখো ইয়কস্যাক রেড কালারের, লাল রঙের। প্রথমে কি করছে, প্রথম যখন বাচ্চার বয়স হচ্ছে গিয়ে 1 মাসের মতো, তখন মানে জন্মের পরে না, জন্মের আগে মায়ের পেটে প্রেগনেন্সির সময়তে, তখন হচ্ছে কি ইয়কস্যাক তৈরি করে। তারপরে ইয়কস্যাক যত 2 মাস 2.5 মাসে ইয়কস্যাক থেকে রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। ততদিনে লিভার হচ্ছে কি আস্তে আস্তে রক্ত তৈরি করা শুরু করে দেয়। 2.5 থেকে 3 মাসে স্প্লিন রক্ত তৈরি করা শুরু করে দেয়, করে আস্তে আস্তে কমতে থাকে। 7 মাসে গিয়ে স্প্লিন রক্ত তৈরি করা বন্ধ করে দেয়। আর যকৃৎ, যেটা লিভার, যকৃৎ লিভার তৈরি করা বন্ধ করে দেয় 9 থেকে 10 মাসে। মানে লিভার, স্প্লিন, ইয়কস্যাক এরা হচ্ছে কি রক্ত আর তৈরি করে না। কারণ 4, 4.5, 5 মাস থেকে কি হয়, হাড়, আমাদের যে বোন, তার ভেতরে যে বোন ম্যারো রয়েছে, সেই পুরো 100%, পুরো 100% যে রক্ত তৈরি হচ্ছে, মানে 100টা রক্তকণিকা তৈরি হলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, পুরোটাই তৈরি করে হচ্ছে গিয়ে আমাদের বোন ম্যারো। আর যদি জন্মের পরে, এবারে ডান দিকের পোর্শনটা দেখো, জন্মের পরবর্তী অংশ, এটা হচ্ছে গিয়ে পোস্ট ন্যাটাল লেখা আছে, মানে জন্মের পরে। মানে এই দেখো নিচে লেখা আছে বার্থ বলে লেখা রয়েছে, বার্থ মানে জন্মালো, আর বয়স হচ্ছে গিয়ে 70 বছর, 70 বছর বয়স হয়ে গেছে। 10, 20, 30, 40, 50, 60, 70 করে 70 বছর, 70 বছর ধরে নেওয়া যাক একটা মানুষ যদি বাঁচে। আমার যেমন বয়স বা তোমাদের যেরকম বয়স, সেই অনুযায়ী তোমরা নিজেরাই দেখতে পারবে। ধরো তোমাদের বয়স কত এখন, প্রায় 15 বছরের কাছাকাছি, বা 14-15 বছর। সেই 14-15 বছরে তোমাদের শরীরে ম্যাক্সিমাম, আমি 14-15 বছরে যদি একটা লাইন টানি, তোমরা হয়তো অঙ্কে একটু একটু করে গ্রাফ শিখছো, তো 14-15 বছর মানে প্রায় এইরকম একটা জায়গায় হবে। সরি, লাইনটা একটু মেঘে গেছে। এইটা ধরে নিচ্ছি প্রায় 15, গ্রাফ পেপারে যদি দেখি 10 থেকে 15 বছর বয়স। 15 বছর বয়সে তোমাদের শরীরেও সব থেকে বেশি পরিমাণে রক্ত কে তৈরি করছে, দেখো সবুজ লাইনটা সব থেকে উপরে, ভার্টিব্রা অ্যান্ড পেলভিস। পেলভিস আর ভার্টিব্রা কোনটা? এই যে পেলভিক, আমাদের যে কোমরের যে হাড়টা রয়েছে, বড় কোমরের যে হাড়টা, যে বসে আছো, কোমরের যে হাড়, সেইটা সব থেকে বেশি পরিমাণে রক্তকণিকা তৈরি করে, তার ভেতরে যে অস্থিমজ্জাটা রয়েছে, পেলভিস। তারপরে হচ্ছে ভার্টিব্রা, মানে আমাদের যে কোমরের যে মেরুদণ্ডটা রয়েছে, সেই মেরুদণ্ডটা ভার্টিব্রা, ভার্টিব্রাল কলাম বলা হয়।
তারপরে ম্যাক্সিমাম তোমাদের রক্ত তৈরি হচ্ছে কোথা থেকে? স্টারনাম থেকে। স্টারনাম কোনটা? বুকের যে পাঁজরের সাথে যে যুক্ত অংশটা থাকে, রিবস, তারপর সাথে দেখতে পাচ্ছ এখানে রিবস, রিবস মানে বুকের পাঁজরগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ফিমার। ফিমার মানে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে একটা গোটা বড় হাড় রয়েছে, এটা হচ্ছে ফিমার। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, কোমরের থেকে পেলভিক থেকে হাঁটু পর্যন্ত ফিমার। আর তার নিচে থাকে টিবিউলা আর ফিবিউলা বলে দুটো হাড়, পায়ের হাড়টা, যেটাকে সিমবোনো অনেক সময় বলে, ফুটবল যারা খেলে তারা বলতে পারবে। বা আমাদের যেটা হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে হাড়টা, সেটা হচ্ছে টিবিয়া, ঠিক আছে। ওখানে ওখানে দুটো আছে, টিবিয়া আর ফিবিউলা। তো এই হাড়গুলো হচ্ছে কি সব থেকে বেশি, মানে এই হাড়গুলো থেকে রক্ত তৈরি হয়। তো যত বয়স বাড়তে থাকে, 30-40 বছর হয়ে গেলে ফিমার আর টিবিয়া থেকে খুব একটা রক্তকণিকা তৈরি হয় না। ম্যাক্সিমাম রক্তকণিকা তৈরি হয় ভার্টিব্রা পেলভিস, স্টারনাম, এগুলো থেকে। ওকে, এই হচ্ছে গিয়ে রক্ত তৈরি হওয়ার স্থান। কোথা থেকে রক্ত তৈরি হয়? জন্মের আগে এবং জন্মের পরে। তো যেটার কথা একটু আগে হচ্ছিল সেটা হচ্ছে কি ইনফ্যান্ট, তারপরে চাইল্ড, তারপরে অ্যাডাল্টের মধ্যে যখন যাচ্ছে 20 বছর হয়ে গেলে, সেখানে ইয়েলো ম্যারো, রেড ম্যারো, লাল ম্যারো, আর ইয়েলো ম্যারো, এই দু ধরনের ম্যারো থাকে অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা, আর একটা বোধহয় বাংলায় আমি জানি না ইয়েলোটাকে শ্বেত বলা হয় না ইয়েলোই বলা হয়, হলুদ বলা হয়, আই থিঙ্ক শ্বেত অস্থিমজ্জা বলা হয় খুব সম্ভবত বাংলায়। তো লাল অস্থিমজ্জার নাম হয়তো তোমরা শুনেছো। বা আর দুটো দু রকমের অস্থিমজ্জা থাকে। তো যত বয়স বাড়তে থাকে, শিশু থেকে অ্যাডাল্টের দিকে যত যায়, তত হচ্ছে গিয়ে লাল অস্থিমজ্জার পরিমাণটা কমে যেতে থাকে। দেখো, একটা জন্মাচ্ছে যখন, হাড়ের ভেতরে বেশিরভাগটাই হচ্ছে গিয়ে লাল অস্থিমজ্জা। তারপরে আস্তে আস্তে সেটা হচ্ছে গিয়ে লাল অস্থিমজ্জার পরিমাণ কমতে থাকে, এবং সাদা অস্থিমজ্জার পরিমাণ হচ্ছে গিয়ে, বা ইয়েলো ম্যারোর পরিমাণ হচ্ছে গিয়ে বাড়তে থাকে। তো সেইখান থেকে রক্তবাহগুলো, এই অস্থিমজ্জার চারপাশে যে রক্তবাহগুলো থাকে, সেই রক্তবাহগুলো বেসিক্যালি কি করে, যে রক্তটা তৈরি হলো, রক্তকণিকাগুলো, সেই রক্তকণিকাগুলো রক্ত কণাগুলো নিয়ে নেয়, নিয়ে রক্তের মধ্যে চলে আসে। তো এই অস্থিমজ্জার ভেতরে যে কোষগুলো থাকে, সেই কোষগুলোই সাধারণত দায়ী রক্তকণিকা তৈরি করার জন্য। সেখানে একটা হিমাটোপয়েটিক স্টেম সেল বলে কিছু কোষ থাকে, যেখান থেকে বিভিন্ন ধরনের লোহিত রক্তকণিকা, মানে লোহিত রক্তকণিকা, বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই কোষগুলো তৈরি হয়। ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন থেকে হচ্ছে কি আমি আলোচনা করবো হচ্ছে কি লোহিত রক্তকণিকা আয়ু, মানে লোহিত রক্তকণিকা কিভাবে তৈরি হয়, তার সাথে সাথে শ্বেত রক্তকণিকার বিভিন্ন ভাগ এবং তাদের কাজগুলো নিয়ে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। তাহলে ভাবো যে একটা হাড়ের ভেতরে হচ্ছে কি রক্ত কোষগুলো তৈরি হচ্ছে, তারপরে সেই রক্তের কণিকাগুলো, রক্ত কোষগুলো, সেটা হচ্ছে কি রক্তে চলে আসছে হাড়ের মতো একটা শক্ত পাঁচিলকে ভেদ করে। খুবই ইন্টারেস্টিং ওই জায়গাটা, কারণ রক্তবাহগুলো ওখানে প্রবেশ করতে পারে বলে।